উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান একাদশ শ্রেণী। রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। সাম্য, স্বাধীনতা ও ন্যায়ের সম্পর্ক। সাম্য, স্বাধীনতা ও ন্যায়ের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। প্রশ্নটা এসেছিল উচ্চ মাধ্যমিকে 2018 সালে। উত্তর: ভূমিকা। সমাজ ও রাষ্ট্রের মূল ভিত্তি গঠিত হয় সাম্য, স্বাধীনতা এবং ন্যায়ের ওপর। তবে এই তিনটি ধারণার মধ্যে সম্পর্ক অত্যন্ত জটিল, কারণ এরা কখনো একে অপরকে শক্তিশালী করে, আবার কখনো সংঘর্ষের সৃষ্টি করে। একদিকে স্বাধীনতা চাইলে সমাজে কিছুটা অসমতা দেখা দেয়, আবার অন্যদিকে সাম্য প্রতিষ্ঠার জন্য কিছু স্বাধীনতা সীমিত করতে হতে পারে। ন্যায় হলো সেই শক্তি যা এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ বলা হচ্ছে যে সাম্য, স্বাধীনতা এবং ন্যায় কোনো কোনো সময় পরস্পরকে শক্তিশালী করে, বা কোনো কোনো সময় পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করে, এবং কোনো কোনো সময় পরস্পরের মধ্যে সংঘর্ষের সৃষ্টি করে, অর্থাৎ পরস্পরের পরিপন্থী হিসেবে কাজ করে। একটা ছোট্ট উদাহরণ দিলে আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারব। ধরা যাক, প্রত্যেক ব্যক্তির অধিকার আছে যে সে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে পারবে। অর্থাৎ আমি কার সঙ্গে ফোনে কীরকম কথা বলছি, বা কী ধরনের চ্যাটিং করছি, এটা বা কী ধরনের সার্চ করছি আমার ফোনের মাধ্যমে, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারটা সম্পূর্ণভাবে গোপনীয় থাকতে হবে। বা আমি পারিবারিক অর্থে কার সাথে আমার কী ধরনের সম্পর্ক, কখন কার সঙ্গে দেখা করলাম কি দেখা করলাম না, এই পুরো বিষয়টাই আমার স্বাধীনতার বিষয়, এবং এই বিষয়ে গোপনীয়তা রক্ষা করা আমার একটা অধিকার। কিন্তু ক্রাইম ইনভেস্টিগেশনের সময় বা কোনো অপরাধের তদন্ত চলাকালীন সময় এই সমস্ত জিনিস আমাকে প্রকাশ করতে বাধ্য করা যেতে পারে। এক্ষেত্রে আমার স্বাধীনতা কিছুটা সীমিত করা হলেও, বা কিছুটা অধিকার খর্ব করা হলেও, সমাজের সুষ্ঠু ব্যবস্থা আনার জন্য এবং সমাজে প্রত্যেকের সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রক্ষা করার জন্য, সেই সাম্য আনার জন্য এই স্বাধীনতাকে আমরা খর্ব করতে পারি। এই কতটা স্বাধীনতা আমি খর্ব করতে পারি, বা কখন আমি সেই স্বাধীনতা খর্ব করতে পারি সাম্য প্রতিষ্ঠার জন্য, আর কখন আমরা স্বাধীনতা খর্ব করতে পারবো না, এই ব্যালেন্সটা বা এই ভারসাম্যটা বজায় রাখে হচ্ছে ন্যায়। আমরা ন্যায়সঙ্গতভাবে বিচার করি যে কখন কোন ইনভেস্টিগেশনের জন্য কার থেকে কী তথ্য আমরা দাবি করতে পারবো, বা কত বড় ক্রাইম হলে আমরা অন্যের ফোন ট্যাপ করতে পারবো বা পারবো না, বা কি হলে আমরা গোপনভাবে ক্যামেরায় কিছু রেকর্ড করতে পারবো বা পারবো না। এই স্বাধীনতাগুলো আমরা কিভাবে খর্ব করব, বা আমার স্বাধীনতা যাতে অন্যের স্বাধীনতা বা সাম্যতে সমরূপ স্বাধীনতা পাওয়ার সাম্যতে, বা একই ধরনের স্বাধীনতা থাকার যে সমান অধিকার, সেটা যাতে আমার স্বাধীনতা কোনোভাবে অন্যদের ক্ষেত্রে খর্ব না করে, তার জন্য সমাজে ন্যায় প্রতিষ্ঠা জরুরি। ন্যায়ের মাধ্যমে এই ভারসাম্যটা সমাজে রক্ষা করা হয়। এবার আসছি পরবর্তী পয়েন্টে, স্বাধীনতা, সাম্য ও ন্যায়ের ধারণা। স্বাধীনতা অর্থ: স্বাধীনতা মানে ব্যক্তির এমন অধিকার যা তাদের ততক্ষণ কোনো বাধা, দমন বা নিয়ন্ত্রণ ছাড়া নিজের ইচ্ছা অনুযায়ী কাজ ও জীবনযাপন করতে সাহায্য করে, যতক্ষণ পর্যন্ত তা অন্যদের সমরূপ অধিকার ভোগে বাধা সৃষ্টি না করে। অর্থাৎ স্বাধীনতা বলতে যা খুশি করার অধিকার নয়। স্বাধীনতা বলতে বোঝানো হয় ততটা করার অধিকার যতটায় সমরূপ স্বাধীনতায় বা সমরূপ অধিকারে, অন্যের সমরূপ অধিকারে কোনো রকম বাধা সৃষ্টি না হয়। ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কোনো কাজ করায়, ইচ্ছা অনুযায়ী কাজ করায় কোনো রকম বাধা দেওয়া হবে না, কোনো রকম দমন বা নিয়ন্ত্রণ করা হবে না। এটাকেই বলা হয় স্বাধীনতা। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যেতে পারে। যেমন আমার অধিকার আছে পথ চলার, যে কোনো ভারতবর্ষের যে কোনো রাস্তা দিয়ে চলার অধিকার আমার আছে, কিন্তু সেই একই অধিকার অন্যেরও আছে। তাই আমি কোনোভাবে অন্যকে রাস্তা চলায় বাধা দিতে পারি না, মানে বলতে পারি না আমার বাড়ির সামনের রাস্তাটা দিয়ে তোমরা কেউ যাতায়াত করবে না, কারণ আমিও তো তোমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাতায়াত করতে পারি। তার জন্য
আমার অধিকার যেমন পথ চলার, সেই অধিকারকে অন্যের সম্মান জানাতে হবে, ঠিক তেমনি অন্যের সমরূপ অধিকারকে বা অন্যের পথ চলার অধিকারকে আমারও সম্মান জানাতে হবে। দুটোতেই কেউই কোনো রকম বাধা দিতে পারবে না। একই প্রকার বাধা রাষ্ট্রের তরফ থেকেও আসতে পারে না। রাষ্ট্র বিনা কারণে বলে দিতে পারে না যে কোনো রাস্তা দিয়ে কারোর চলা বারণ, কোনো পার্টিকুলার ব্যক্তির কোনো রাস্তা দিয়ে চলা বারণ। হ্যাঁ, এক্ষেত্রেই আসছে ন্যায়ের ভূমিকা, যে না, কোনো রাস্তা যদি বিপজ্জনক হয় তাহলে বলে দিতে পারে সরকার যে রাত্রিবেলা বা সর্বক্ষণের জন্য ওই রাস্তা দিয়ে চলা সকলের ক্ষেত্রে বারণ। যারা সিভিল বা যারা সাধারণ মানুষ, কোনো রকম আর্মি বা পুলিশ ফোর্সে নেই, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার রাস্তায় চলা বারণ করতে পারে। এটাকে বলা হয় ন্যায্যতা বা ন্যায়। কিন্তু সাধারণ অর্থে স্বাধীনতা বলতে বোঝানো হয় নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করা, যতক্ষণ না সমরূপ অধিকার, অন্যের সমরূপ অধিকারে আমরা বাধা সৃষ্টি করছি। স্বাধীনতার চ্যালেঞ্জ। অবাধ ও অসীম স্বাধীনতা সমাজে বৈষম্য সৃষ্টি করতে পারে। সেই বৈষম্যের প্রভাবে জনমানসে সৃষ্ট অসন্তোষ ও ক্ষোভ পরবর্তীকালে সমাজকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল করে তুলতে পারে এবং সামাজিক সংহতি নষ্ট করতে পারে। অর্থাৎ স্বাধীনতা প্রত্যেকের অধিকার, কিন্তু যদি অবাধ বা অসীম স্বাধীনতা দেওয়া হয়, যে স্বাধীনতার ওপর কোনো নিয়ন্ত্রণই থাকবে না, এরকম স্বাধীনতা দেওয়া হয়, এখানে উল্লেখযোগ্য যে সেরকম স্বাধীনতাও কিন্তু বলা হচ্ছে যে অন্যের ক্ষতি না করে, কারণ স্বাধীনতার সংজ্ঞায় কিন্তু আমরা বলে দিয়েছি অলরেডি যে অন্যের সমরূপ স্বাধীনতায় হস্তক্ষেপ না করে নিজের স্বাধীনতা ভোগ করা। সেইটুকু যে অন্যের ক্ষতি করলাম না, ওইটুকু স্বাধীনতাও অসীম হতে পারে না। আমি অন্যের ক্ষতি করলাম না বলে আমি যা খুশি যদি করতে শুরু করি, তাহলে সমাজে বৈষম্য সৃষ্টি হতে পারে। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যেতে পারে। সাপোজ লিগালি বা আইনসঙ্গতভাবে ইনকাম করা বা অর্থ উপার্জন করা আমাদের প্রত্যেকের অধিকার, কিন্তু কেউ যদি অনেক বেশি অর্থ উপার্জন করতে থাকে, তাহলে যারা করতে পারছে না, লিগালিই হচ্ছে কাজটা, কারোর ওপর অত্যাচার করে হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও পাশের জন যদি বা বেশিরভাগ লোক যদি সমাজে সেই পরিমাণ অর্থ উপার্জন না করতে পারে, তাহলে একটা অদ্ভুত বৈষম্য তৈরি হয়, যে বৈষম্য আমাদের সমাজে একটু হলেও রয়েছে। আমাদের সমাজে কিছু লোক অসীম ধনী, এবার সেই ধনীদের ওপর যদি ট্যাক্স লাগানো না হয়, যারা বেশি ধনী তাদের ওপর যদি বেশি ট্যাক্স লাগানো না হয়, যদি ট্যাক্সের পরিমাণ এরকম হয় যে প্রত্যেককে 100 টাকা ট্যাক্স দিতে হয় বছরে, সে তার ইনকাম যাই হোক না কেন, যদি এরকম সিস্টেম তৈরি করা হয়, তাহলে কি হবে? ধনীদের কাছে 100 টাকাটা কোনো ব্যাপার না, কিন্তু গরিবদের কাছে 100 টাকাটা ব্যাপার। এবার কেউ 5 লক্ষ টাকা ইনকাম করে, তার মধ্যে সে 100 টাকা দিয়ে দিল সরকারকে, আর কেউ 5,000 টাকা ইনকাম করে, তার মধ্যে 100 টাকা দিয়ে দিল। এর ফলে যে 5 লক্ষ ইনকাম করে প্রতি মাসেই, তার সঙ্গে যে 5,000 ইনকাম করে, তার একটা আয়ের ব্যবধান তৈরি হবে, একটা অসীম বৈষম্য তৈরি হবে, এমন একটা ব্যবধান তৈরি হবে যে ব্যবধানটা লঙ্ঘন করা সহজ হবে না। সেক্ষেত্রে কি হবে? যদি স্কুলে বা কলেজে একটা সিট থাকে, বা যে সিটই থাকুক না কেন, সেই সিটের যে দাম বা স্কুল বা কলেজের যে ফিস, সেই ফিসটা যে 5 লক্ষ টাকা ইনকাম করে সমাজের 5টা লোক, তারাই বেশি টাকা দিয়ে রাখতে পারবে, ফলে স্কুল কলেজ সব কিছুর সিটের দাম বৃদ্ধি পাবে। বা ধরো সমাজে 10 কিলো চাল উৎপাদিত হয়, সেই 10 কিলোই তারা কিনে নিতে পারবে, কারণ তারা বেশি টাকা দিচ্ছে, আর আমরা কম টাকা দিচ্ছি, তাই আমরা কম টাকা কিনতে পারবো না। একটা সময় যারা কম ইনকাম করে তারা না খেয়ে মরবে, কিন্তু যারা বেশি ইনকাম করে তারা খাওয়ার নষ্ট করার পর্যন্ত টাকা পাবে, কারণ তাদের টাকাটা বেশি আছে। এই বৈষম্যটা যারা খেতে পাচ্ছে না, তাদের মনে একটা ক্ষোভের সৃষ্টি হবে, যে আমরা তো কোনো দিনই ওদের নিজের ছেলে মেয়েদের ওদের মতো কোচিংয়ে বা ওদের মতো ফেসিলিটি দিয়ে স্কুলে ভালো করে পড়াতে পারবো না, তাই আমরাও যেভাবে মরছি গরিব হয়ে, সেইভাবেই আমাদের সন্তানরাও মরবে, কারণ তারা তো পড়াশোনা করতেই পারবে না টাকার অভাবে, তারা নিজেদের জীবনকে এগিয়েও নিয়ে যেতে পারবে না।
এর ফলে তাদের মধ্যে ওই যে ক্ষোভ বা অসন্তোষ সৃষ্টি হবে, তার থেকে তারা ওই লোকগুলোর ক্ষতি করতে উদ্যত হবে। যেমন ওদের বাড়িতে ডাকাতি করবে বা ওই ব্যক্তিদের ভালোভাবে বাঁচার অধিকারে তারা বাধা সৃষ্টি করবে। কারণ তাদের মনে বা জনমানসে, যেটাকে বলছি আমরা, তাদের মনে এক ধরনের অসন্তোষ ও ক্ষোভ তৈরি হবে। এই অসন্তোষ ও ক্ষোভের ফলে তারা ডাকাতি বা এই জাতীয় উপায়ে টাকা অর্জন করার চেষ্টা করবে। ফলে সমাজটা অস্থিতিশীল হয়ে পড়বে, বিশৃঙ্খল হয়ে পড়বে। যে কোনো গরিব যে কোনো সময় বড় লোকদের প্রতি রাগে তাদের খুন করতে শুরু করবে। এর ফলে সামাজিক সংহতি নষ্ট হতে পারে, সমাজের যে সুষ্ঠু ব্যবস্থা সেটা নষ্ট হতে পারে। যারা তোমাদের দাদু ঠাকুমারা আছে তাদের সঙ্গে যদি কথা বলো, তাহলে একটা পিরিয়ডের কথা জানতে পারবে, নাক্সাল পিরিয়ড বা নকশাল আন্দোলন বলে এরকম একটা আন্দোলন হয়েছিল, যেখানে গরিবরা বড়লোকদের ওপর রাগে বা ক্ষোভে তাদের ওপর আক্রমণ করতে উদ্যত হয়েছিল। গরিবদের ক্ষেত্রে একটা সংগঠিত মুভমেন্ট বা আন্দোলন ছিল এটা। তাই সমাজে যাতে ওই ধরনের ক্ষোভ বা অসন্তোষ তৈরি না হয়, তাই সমাজের প্রথম কর্তব্য হলো বা রাষ্ট্রের প্রথম কর্তব্য হলো এই বৈষম্যটাকে বাড়তে না দেওয়া, আর এই বৈষম্য না বাড়ানোর জন্য স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা জরুরি। তাই অবাধ অসীম স্বাধীনতা যদি এরকমও হয় যে সেটা অন্যের সমরূপ স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে না, তাহলেও সেটা প্রদান করা সম্ভব নয়। কারণ তাতে সমাজে বৈষম্য সৃষ্টি হবে, সেই বৈষম্যের ফলে সমাজে মানুষের মনে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হবে, যা পরবর্তীকালে সমাজকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল করে সামাজিক সংহতি নষ্ট করবে। কিন্তু স্বাধীনতা অবাধ বা অসীম হতে পারবে না, তার জন্য বৈষম্য যাতে না হয় তার জন্য সরকার আবার জবরদস্তি স্বাধীনতাকে অনেক বেশি নিয়ন্ত্রণও করতে পারে না। সাম্য অর্জনের প্রচেষ্টায় প্রযুক্ত সরকারি হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণ প্রায়শই ব্যক্তির অধিকার ও স্বাধীনতাকে সীমিত করতে পারে। যখন রাষ্ট্র জোর করে সম্পদ বা সুযোগ সুবিধার সাম্য আনতে চায়, তখন রাষ্ট্র ব্যক্তিগত সম্পত্তির অধিকার, বাজারের স্বাধীনতা, ব্যক্তিগত প্রচেষ্টার ফলাফল উপভোগ করার অধিকারকে বাধাগ্রস্ত করতে পারে। অর্থাৎ সরকার যদি তার ফলে এই রকম করে যে না, যে 5 লক্ষ ইনকাম করছে করুক, বা যে 5,000 ইনকাম করছে করুক, যে 5 লক্ষ ইনকাম করছে তার বাকি পুরো 4.5 লক্ষ টাকাই তার সরকারকে দিতে হবে, প্রত্যেকের ইনকাম 5,000 থাকবে, প্রত্যেককে আমরা সমান করে দিলাম। যদি সরকার এই পরিস্থিতি তৈরি করে, তাহলে কি হবে? তাহলে কোনো ব্যক্তি খেটে খুঁটে আর ইনকাম করার কথা ভাববে না। একটা বাজারের স্বাধীনতা রয়েছে, যে আমরা উন্মুক্ত বাজার ব্যবস্থায় নিজের মতো করে নিজের ট্যালেন্ট বিক্রি করে বা নিজের যোগ্যতার পরিবর্তে অর্থ উপার্জন করতে চাই। এই জন্যই আমরা নিজেকে কনস্ট্যান্টলি যোগ্য তৈরি করার চেষ্টায় ব্রত হয়েছি বা যোগ্য তৈরি করার চেষ্টা করে চলেছি। এবার যদি সেই যোগ্যতাটার কোনো এক্সট্রা ভ্যালুই না থাকে, যদি একজন রিকশাওয়ালা এবং একজন ডাক্তারের মধ্যে আর্থিকভাবে কোনো বৈষম্য, একটুও বৈষম্য না থাকে, সরকার যদি প্রত্যেককে একই ধরনের আর্থিক সুবিধা দিতে থাকে, তাহলে কেউ আর খেটে খুঁটে ডাক্তার হবে কেন? কেউ এত পরিশ্রম করবে কেন? এই যে পরিশ্রম করবে না, এর ফলে সমাজটা অনগ্রসর হয়ে যাবে। বিশেষত সায়েন্সের ক্ষেত্রে কেউ সায়েন্টিস্ট হতেই চাইবে না, কোনো আবিষ্কারই হবে না, ফলে সমাজ এগোতেই পারবে না। তাই জোর করে সম্পদ বা সুযোগ সুবিধার অত্যাধিক সাম্য আনা যায় না। জিনিসটা সাম্য এবং স্বাধীনতার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হয় সবসময়, বা একটা ভারসাম্য রাখতে হয়। না হয় ব্যক্তিগত প্রচেষ্টার ফলাফল উপভোগ করার অধিকার থেকে ব্যক্তি বঞ্চিত হবে, এবং তার ফলে কর্মোদ্যম কমে যাবে এবং তারা সমাজটা অনগ্রসর হয়ে যাবে। পরবর্তী পয়েন্ট, সাম্যের অর্থ। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সাম্য বলতে বোঝায় প্রত্যেক ব্যক্তিকে সমান অধিকার, সমান সুযোগ এবং সমান আইনগত মর্যাদা প্রদান করা। সাম্যের চ্যালেঞ্জ। অতিরিক্ত সাম্য কর্ম উদ্দীপনার অভাব তৈরি করতে পারে, যা ব্যক্তিগত প্রচেষ্টা ও
প্রতিযোগিতার সম্ভাবনাকে কমিয়ে দিয়ে উদ্ভাবনের পথ রুদ্ধ করতে পারে এবং সমাজকে অনগ্রসর করে তুলতে পারে, যেটা এক্ষুনি বোঝালাম। কিন্তু সম্পদ, সুযোগ এবং অধিকারের সমান বণ্টন না হলে কিছু ব্যক্তি বা গোষ্ঠী সুবিধা বঞ্চিত হতে পারে এবং তাদের স্বাধীনতাকে সম্পূর্ণরূপে প্রয়োগ করতে অক্ষম হতে পারে। কেবল স্বাধীনতা থাকলে শক্তিশালী গোষ্ঠী দুর্বলদের ওপর আধিপত্য বিস্তার করতে পারে। এখানে 3টে জিনিস বলা হয়েছে: সম্পদ, সুযোগ এবং অধিকারের সমান বণ্টন। সুযোগের সমান বণ্টন কি? কোনো ডাক্তারের ছেলেও ডাক্তারি পড়তে পারে, আবার কোনো রিক্সাওয়ালার ছেলেও ডাক্তারি পড়তে পারে। সে যদি যোগ্য হয় তাহলে সে পড়তে পারবে। এটাকে বলা হয় সুযোগের সমান বণ্টন। অধিকারের সমান বণ্টন কি? যে স্কুলে কোনো ডাক্তারের ছেলে পড়তে যেতে পারে, সেই স্কুলেই কোনো রিক্সাওয়ালার ছেলেও পড়তে যেতে পারে। এটাকেও বলা হয় তোমার অধিকার সমস্ত জায়গায় একই রকম সুযোগ সুবিধা, একই রকম ফেসিলিটি নেওয়ার। এটাকে বলা হয় অধিকারের সমান বণ্টন। অর্থাৎ কোনো জাত পাত বা এই ধরনের কোনো শ্রেণীগত বিভাজন স্থির করবে না কে কোন প্রফেশনে যাবে। আমরা সুযোগের সমান বণ্টনের কারণে যে কোনো প্রফেশনে জয়েন করতে পারি এবং অধিকারের সমান বণ্টনের কারণে সেই প্রফেশনে প্রাপ্ত সুযোগ সুবিধাগুলিকে বা সেই প্রফেশনের সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত ফেসিলিটিগুলোকে আমরা অ্যাভেল করতে পারি সমানভাবে। এরপর আসছে সম্পদের সমান বণ্টন, যেটা আমাদের দেশে নেই। সম্পদের সমান বণ্টন মানে রাষ্ট্র বা সরকারের অধীনে যে প্রপার্টিগুলো রয়েছে, যেমন জমি বলো বা কারখানা বলো, সেগুলো সম্পূর্ণ রাষ্ট্রের হবে এবং সেই রাষ্ট্রই সেগুলোকে ম্যানেজ করবে। অর্থাৎ কোনো কলকারখানার মালিক কোনো কলকারখানা প্রাইভেট হবে না বা কোনো কোম্পানি প্রাইভেট কোম্পানি হবে না, সবই সরকারি কোম্পানি হবে এবং সবাই সরকারের অধীনে। সামাজিক সম্পদের সমান বণ্টনের কারণে সরকারের অধীনেই সবাই সমান সম্পদের বণ্টন বা সম্পদের সুযোগ সুবিধা ভোগ করবে, যেটা আমাদের দেশে নেই। আমাদের দেশে সুযোগ এবং অধিকারের সমান বণ্টন করা রয়েছে। কেননা যদি শুধুমাত্র স্বাধীনতা থাকে তাহলে শক্তিশালী গোষ্ঠী দুর্বলদের ওপর আধিপত্য বিস্তার করতে পারে। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যেতে পারে। ধরো আমার সঙ্গে টাটা, বিড়লা বা অম্বানির কারোর একটা কেস চলছে। এবার সে কি করবে? সে নিজের জন্য বড় লয়ার হায়ার করবে বা লয়ারের গ্রুপ হায়ার করবে। তার সঙ্গে সে মিডিয়াতে তার সপক্ষে অনেক প্রচার করে জাজকে একটা সামাজিক চাপের মধ্যে আনার চেষ্টা করবে। অন্যদিক থেকে আমি কোনো ছোট লয়ার নিয়ে বা কোনো অতটা যোগ্য বা অতটা প্রভাবশালী নয় এরকম কোনো লয়ারকে নিয়ে আমি কেস করতে গেলাম। আমার কাছে মিডিয়াও নেই বা বিভিন্ন জিনিস জোগাড় করার জন্য, যেমন সাপোজ একটা ডিএনএ টেস্ট যদি করতে হয় তাহলেও যে টাকা প্রয়োজন সেই টাকাটা আমাদের কাছে নেই, কিন্তু অম্বানি বা আদানির কাছে আছে। কাজেই এরকম কিছু ফেসিলিটি আছে যেগুলো কোনো দিনই গরিবরা নিতে পারবে না। এখন যদি সরকার এরকম সিস্টেম তৈরি করে যে সবার ক্ষেত্রে সমস্ত প্রমাণ জোগাড় করা তাদের নিজেদের হাতে, তাহলে এই ফোন কলের বা কল রেকর্ডের বৈধতা বিচার করার জন্য যে টাকাটা খরচা হয় সেটা যদি সরকার না দেয় তাহলে কোনো গরিবই কোনো সময়ই কোনো কেস জিততে পারবে না, কারণ তার হাতে প্রমাণ থাকলেও প্রমাণের ভ্যালিডিটি পরীক্ষা করার জন্য তার কাছে পর্যাপ্ত অর্থ নেই। এইভাবে চিরকালই যদি শুধু স্বাধীনতা থেকে যায় তাহলে শক্তিশালী গোষ্ঠী মানে যারা আর্থিক দিক থেকে সম্পন্ন তারা দুর্বলদের ওপর চিরকালই আধিপত্য বিস্তার করতে পারে এবং দুর্বলরা চিরকালই হেরে যাবে। এটাকে অন্যভাবেও বুঝতে পারো যে বড় বড় কোম্পানির মালিকরা চাইলেই বলতে পারে যে আমার এখানে 24 ঘন্টা কাজ করতে হবে, না হয় তোমাদের কাজ দেব না, কিন্তু সরকার তাকে এই রকম করার থেকে আটকায়। সরকার লেবার লস তৈরি করে কিভাবে কি পরিস্থিতিতে কত ঘন্টা কাজ করতে হবে এবং 1 ঘন্টা কাজের মিনিমাম পারিশ্রমিক কী হবে কোনো কাজের ক্ষেত্রে সেটা সরকার স্থির করে। এইভাবে সরকার ন্যায্যতা বজায় রাখে। যদি সেটা না হয় তাহলে গরিবরা সবসময় শোষিত হবে এবং বড়লোকরা সবসময় তাদের শোষণ করবে। পয়েন্ট নাম্বার 3, ন্যায়। অর্থ। ন্যায় হলো এমন একটি নীতি যা সামাজিক, ঐতিহাসিক ও অর্থনৈতিক বাস্তবতাকে বিবেচনা করে প্রত্যেক ব্যক্তিকে প্রয়োজনীয় অধিকার, পর্যাপ্ত সুযোগ এবং
প্রাপ্য মর্যাদা প্রদান করার পক্ষপাতী। এখানে উল্লেখযোগ্য, আমরা যখন সাম্যের সংজ্ঞা পড়েছিলাম তখন পড়েছিলাম সমান অধিকার, সমান সুযোগ এবং সমান মর্যাদা প্রদান করাকে সাম্য বলে। এখানে বলা হচ্ছে তা নয়, প্রয়োজনীয় অধিকার, পর্যাপ্ত সুযোগ এবং প্রাপ্য মর্যাদা প্রদান করা উচিত। কোনটা প্রয়োজনীয়, কোনটা পর্যাপ্ত এবং কতটা প্রাপ্য, এটা কিভাবে ডিসাইডেড হবে সেই ব্যক্তির বা সেই সমাজের সামাজিক, ঐতিহাসিক ও অর্থনৈতিক বাস্তবতাকে বিবেচনা করে। যেমন আমাদের দেশে সংখ্যালঘুদের সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, সেটা সামাজিক ও ঐতিহাসিক এবং অর্থনৈতিক যদি নাও হয়, সামাজিক এবং ঐতিহাসিক পটভূমির ওপর বিচার করেই এই সংখ্যালঘুর ব্যবস্থাটাকে আমাদের দেশে রাখা হয়েছে, যাতে ন্যায্যতা করা যেতে পারে। এই রকম অনেক ক্ষেত্রে বিপিএল কার্ডের মাধ্যমে অর্থনৈতিক দিক থেকে দুর্বল শ্রেণীকেও রাষ্ট্র হেল্প করে। কাজেই এইভাবে সামাজিক, অর্থনৈতিক এবং ঐতিহাসিক বেসের ওপর বিবেচনা করেই আমরা প্রত্যেককে প্রয়োজনীয় অধিকার, পর্যাপ্ত সুযোগ এবং প্রাপ্য মর্যাদা প্রদান করি। এটাকেই বলা হয় ন্যায়ের সিস্টেম বা ন্যায় ব্যবস্থা। ন্যায়ের চ্যালেঞ্জ। কখনো কখনো ন্যায় প্রতিষ্ঠার জন্য স্বাধীনতাকে সীমিত করতে হয়। যেমন যে ব্যবস্থায় বা যে কর ব্যবস্থায় ধনী ব্যক্তিদের থেকে বেশি কর নেওয়া হয়। কেন? কারণ তার ধনী ব্যক্তির সম্পদের ওপর নিজস্ব নিয়ন্ত্রণ কায়েম করার বা নিজের সম্পদকে নিজের মতো করে পরিচালনা করার স্বাধীনতাকে সীমিত করা হয় এইভাবে কর ব্যবস্থার মাধ্যমে, যাতে সমাজে সাম্য আনতে পারে, যাতে সাম্য এবং স্বাধীনতার ব্যালেন্সটা রক্ষা করা যায়, ভারসাম্য রক্ষা করা যায়। তার জন্য কখনো কখনো ন্যায় প্রতিষ্ঠার জন্য স্বাধীনতাকে সীমিত করতে হয়। কখনো কখনো আবার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অসম আচরণ করতে হয়। যেমন সংখ্যালঘু বা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ শিক্ষা ও চাকরির সুযোগ সুবিধা তৈরি করা ন্যায়সঙ্গত। এটা করে সাধারণ ব্যক্তিদের থেকে তাদের বেশি ফেসিলিটি দেওয়ার মাধ্যমে সাধারণ ব্যক্তিদের প্রতি অসম আচরণ করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এটা জরুরি। তাই বলা হয় কখনো কখনো অসম আচরণও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জরুরি হয়ে পড়ে। এবার আসছি সাম্য, স্বাধীনতা এবং ন্যায়ের মধ্যে নির্ভরশীলতা ও সংঘাতে। সাম্য, স্বাধীনতা ও ন্যায়ের মধ্যে নির্ভরশীলতা ও সংঘাত, এর দুটো পয়েন্ট। এক, পরস্পর সহায়ক সম্পর্ক, যেটা আমরা বললাম যে এরা পরস্পরের পরিপূরক হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, অথবা পরস্পর বিরোধী সম্পর্ক এবং পরস্পরের বিরোধী সম্পর্ক, অর্থাৎ এরা পরস্পরের পরিপন্থীও হয়ে উঠতে পারে। পরস্পর সহায়ক সম্পর্ক। স্বাধীনতা না থাকলে সাম্য প্রতিষ্ঠিত হতে পারে না। আবার সমাজে সাম্য প্রতিষ্ঠিত না থাকলে স্বাধীনতা সংরক্ষণ করা সম্ভব নয়। কারণ মানুষের যদি মিনিমাম স্বাধীনতা না থাকে, যে তার কোনো তার প্রতি অসম আচরণ করা হয়েছে সেটা নিয়ে সে কোর্টে বলতে পারবে, এই স্বাধীনতা যদি তার না থাকে তাহলে কোনো দিনই সাম্য প্রতিষ্ঠিত হতে পারবে না। আবার কোর্টে বলতে গিয়ে যদি সে দেখে যে, যেটা আমি বললাম আমার এবং অম্বানির মধ্যে যদি কেস হয়, সেরকম পরিস্থিতি তৈরি হয় যে কোর্টে কোনোভাবেই তার সাম্য প্রতিষ্ঠা করার জন্য তার হাতে অর্থ নেই বা প্রয়োজনীয় সুযোগ সুবিধা নেই, তাহলে সে কোনোদিনই নিজের স্বাধীনতা খর্ব হলে সেই স্বাধীনতাকে সংরক্ষণ করতে পারবে না। অতিরিক্ত বৈষম্য বা স্বেচ্ছাচারীদের একচ্ছত্র আধিপত্যের হাত থেকে সমাজকে মুক্তি দিতে ন্যায়, স্বাধীনতা ও সাম্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে। অর্থাৎ ন্যায়ের কাজ হলো এটাই, যে সমাজে যেন অতিরিক্ত বৈষম্য তৈরি না হয়, অথবা কোনো স্বেচ্ছাচারীদের বা অতিরিক্ত ক্ষমতাবান ব্যক্তিদের একচ্ছত্র আধিপত্য তৈরি না হয়, এটা দেখে ন্যায় বা সাম্য এবং স্বাধীনতার মধ্যে ব্যালেন্স রক্ষা করে ন্যায় এটা অ্যাসিওর করে বা সুনিশ্চিত করে। একটি ন্যায়সঙ্গত সমাজে স্বাধীনতা মানুষের অধিকার রক্ষা করে এবং সমতা নিশ্চিত করে যে কেউ অবহেলিত হচ্ছে না। ন্যায় নিশ্চিত করতে সমতা ও স্বাধীনতার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয়। পরস্পর বিরোধী সম্পর্ক। এক, সাম্য বনাম স্বাধীনতা। রাষ্ট্র কর্তৃক জোরপূর্বক সাম্য প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করতে পারে। আবার সাম্য না থাকলে স্বাধীনতা প্রতিষ্ঠা অসম্ভব। অলরেডি এই পয়েন্ট দুটো বুঝিয়ে দিয়েছি। পয়েন্ট নাম্বার 2,
স্বাধীনতা বনাম ন্যায়। সুযোগ সুবিধার অসম বন্টনের কারণে অনেক সময় স্বাধীনতার ন্যায় বিচারের পরিপন্থী হয়ে পড়ে। যেমন তুমিও পড়াশোনা করছো, আবার অম্বানির ছেলেও পড়াশোনা করছে, কিন্তু তোমার বাড়ি থেকে তোমার স্কুলে যেতে হাঁটা পথে যেতে বা সাইকেল করে যেতে যতটা টাইম ওয়েস্ট হয়, অম্বানির ছেলে সেটা ওয়েস্ট হয় না। বা তুমি যে কটা বই নিয়ে পড়ার সামর্থ্য আছে তোমার, অম্বানির ছেলের অনেক বেশি বই নিয়ে পড়ার সামর্থ্য আছে। কাজেই সুযোগ সুবিধার অসম বন্টনের কারণে অনেক সময় স্বাধীনতার ন্যায় বিচারের পরিপন্থী হয়ে পড়ে। আবার সুযোগ সুবিধার ন্যায্য বন্টন না হলে স্বাধীনতার প্রকৃত স্বরূপ উপলব্ধি করা সম্ভব নয়। অর্থাৎ সুযোগ সুবিধা যদি ন্যায্যভাবে বন্টিত না হয়, তাহলে তোমার কাছে স্বাধীনতা থেকেও বা কী হবে। যেমন তোমার কাছে ধরো সমস্ত রকম ফেসিলিটি নিয়ে পড়াশোনার স্বাধীনতা আছে, কিন্তু পরীক্ষা ব্যবস্থাটা প্রত্যেকের আলাদা, তাহলে সেই স্বাধীনতার মূল্যটাই বা কী রয়ে গেল। পয়েন্ট নাম্বার 3, সাম্য বনাম ন্যায়। সবসময় সম্পূর্ণ সমতা ন্যায়সঙ্গত নয়, আবার অনেক সময় অসম আচরণও ন্যায়সঙ্গত হয়ে ওঠে। এটাও আগে বলেছি যে অসম আচরণ মানে সংখ্যালঘুদের সংরক্ষণ ব্যবস্থা, সেটা ন্যায়সঙ্গত, কিন্তু অনেক সময় যদি এই ন্যায়সঙ্গত অধিকারগুলো তাদের না দেওয়া হয়, তাহলে সেটা সমতা তো বা সাম্য প্রতিষ্ঠা করলেও সেটা কোনো দিনই সবাইকে সমান অর্থে সমান সুযোগ সুবিধা দিতে পারবে না। উদাহরণ, কিছু উদাহরণের সাহায্যে এই পুরো পরিস্থিতিটাকে বা সাম্য, ন্যায় ও স্বাধীনতার সম্পর্ককে বোঝা যেতে পারে। 1, রাজনৈতিক ক্ষেত্র। রাজনৈতিক সাম্যই রাজনৈতিক স্বাধীনতা প্রকাশের ভিত্তি। সকল নাগরিকের সমান ভোটাধিকার অর্থাৎ সাম্য, প্রত্যেকের একটাই ভোটাধিকার আছে, এটাকেই বলা হয় সাম্য। এই ভোটাধিকার নিশ্চিত করলেই তারা নিজেদের পছন্দ অনুযায়ী সরকার গঠনের স্বাধীনতা পায়। আবার সংখ্যালঘু ও পশ্চাৎপদ গোষ্ঠীর জন্য ন্যায়সঙ্গতভাবে আসন সংরক্ষণ করলেই কেবলমাত্র আইনসভায় দেশের সকল গোষ্ঠীর প্রতিনিধিত্ব সম্ভব হয়। যদি সেটা না হয়, যদি আসন সংরক্ষণ না করা হয়, তাহলে কি হবে? চিরকালই সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিদেরই প্রতিনিধি আইনসভায় স্থান পাবে। এইভাবে গণতন্ত্র সাফল্যমণ্ডিত হবে না। এইভাবে সমাজের প্রত্যেকটা অংশের রিপ্রেজেন্টেটিভ আইনসভায় থাকতে পারবে না। তাই ন্যায়সঙ্গতভাবে আসন সংরক্ষণও প্রয়োজন। এইভাবে স্বাধীনতা, সাম্য এবং ন্যায় একত্রিতভাবে গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করে। আইনগত ক্ষেত্র। আইনগত সাম্য প্রতিষ্ঠার মাধ্যমেই প্রত্যেকের আইনগত স্বাধীনতার সুরক্ষা সম্ভব। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই কেস করার অধিকার আছে নিজের স্বাধীনতা খর্ব হলে। প্রত্যেক নাগরিক আইন ও বিচার ব্যবস্থার সামনে সমান হলেই বা সাম্য থাকলেই কেবলমাত্র তাদের স্বাধীনতা যথার্থভাবে উপভোগ ও সংরক্ষণ করতে পারবে। আমরা প্রত্যেকে কেস করতে পারি বলেই তো আমাদের স্বাধীনতা খর্ব হলে আমরা আইন বা আদালতের দ্বারস্থ হতে পারবো, তার নিজের স্বাধীনতাটাকে সঠিকভাবে উপভোগ করতে পারবো, এবং স্বাধীনতা কেউ খর্ব করলে সেটা সংরক্ষণ করতে কোর্টে যেতে পারবো। রাষ্ট্র ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য দণ্ড নিষ্কৃতি আইন, লিগ্যাল এইড ব্যবস্থা, রাষ্ট্রপতি ও রাজ্যপালের ক্ষেত্রে কিছু বিশেষ অধিকার অসম হলেও ন্যায়সঙ্গত রূপে বিবেচিত হয়। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে প্রত্যেক নাগরিক আইন ও বিচার ব্যবস্থার সামনে সমান, কিন্তু দণ্ড নিষ্কৃতি আইন বলেও একটা আইন আছে। অর্থাৎ তুমি কোনো পোস্টে থাকাকালীন কোনো অঞ্চলে সামরিক আইন বলবৎ থাকলে সেক্ষেত্রে তুমি তোমার পদাধিকারে থাকার জন্য এবং সিচুয়েশন কন্ট্রোলে আনার জন্য বা কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যদি কোনো মিলিটারি অফিসার কোনো রকম বেআইনি কাজ করে, তাহলে সেই বেআইনি কাজের কুপ্রভাব বা শাস্তির হাত থেকে তাকে মুক্তি দেওয়া হয়। অর্থাৎ নিজের পদে বহাল থাকাকালীন কোনো সামরিক ক্ষেত্রে নেওয়া বেআইনি ডিসিশনের শাস্তি থেকে পদাধিকারীদের মুক্তি দেওয়া হতে পারে। এটাকে বলা হয় দণ্ড নিষ্কৃতি আইন। কোনো সময় সিচুয়েশন কন্ট্রোল করার জন্য এরকম বেআইনি ডিসিশন নিতে হয়। সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এটা জরুরি। এছাড়া রয়েছে রাষ্ট্রপতি ও রাজ্যপালের ক্ষেত্রে কিছু বিশেষ সুযোগ সুবিধা, সেগুলোও রাখা সমাজে জরুরি, যাতে তারা তাদের পদাধিকারটা বলবৎ থাকে এবং তারা সবসময় কেসের ভয়ে কোনো পদক্ষেপ নিতে পারছে না এরকম যেন না হয়।
লিগ্যাল এইড ব্যবস্থা, অর্থাৎ গরিবদের জন্য আমাদের দেশে এরকম ব্যবস্থা রয়েছে যে সরকার তাদের হয়ে কেস লড়ে দেবে, যারা উকিল হায়ার করতে পারে না তাদের জন্য। এই সমস্ত বিশেষ অধিকার অসম হলেও ন্যায়সঙ্গত রূপে বিবেচিত হয়। সামাজিক ক্ষেত্র, প্রত্যেককে সমান সামাজিক সত্তারূপে সমান মর্যাদা প্রদান করলেই কেবলমাত্র প্রত্যেকে নিজেদের সামাজিক স্বাধীনতা উপভোগ করতে পারবে। যেমন প্রত্যেকের ধর্মকে সমান মর্যাদা প্রদান করলেই, অর্থাৎ ধর্মের ক্ষেত্রে সাম্য থাকলেই কেবলমাত্র প্রত্যেকে ধর্মাচরণের উপযুক্ত স্বাধীনতা লাভ করতে সক্ষম হবে। সাম্য রক্ষার জন্য বিদ্যালয় বা কিছু পেশায় ইউনিফর্ম পরার ব্যবস্থা ইচ্ছা অনুযায়ী পোশাক পরার স্বাধীনতাকে সীমিত করলেও তার ন্যায়সঙ্গত রূপে বিবেচিত হয়। অর্থাৎ প্রত্যেকের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করার অধিকার রয়েছে, এটা ধর্মীয় সাম্য। আবার প্রত্যেকের ইচ্ছা অনুযায়ী পোশাক পরারও স্বাধীনতা রয়েছে, এটা পোশাক পরার স্বাধীনতা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সাম্য রক্ষার জন্য স্কুলে ধর্মীয় পোশাক বা অন্য কোনো পোশাক অ্যালাউ না করে আমরা যেমন ইচ্ছা অনুযায়ী ধর্মাচরণের স্বাধীনতা থেকে বা ধর্মীয় সাম্য থেকে বিরত করছি কিছু লোককে, বা কিছু লোকের ধর্মীয় সাম্য বা ইচ্ছা অনুযায়ী পোশাক পরার স্বাধীনতাকে খর্ব করছি। আবার স্কুল বা কলেজে বা কিছু পেশায় ইউনিফর্ম পরার সাম্যকে রক্ষা করে আমরা সমাজের মধ্যে একটা সেই পেশার প্রতি নির্দিষ্ট মনোভাব তৈরি করার চেষ্টা করছি, বা সেই পেশায় থাকা প্রত্যেককে সমান অধিকার দেওয়ার চেষ্টা করছি। এইভাবে সাম্য এবং স্বাধীনতাকে ন্যায়ের মাধ্যমে আমরা ব্যালেন্স করছি। অর্থনৈতিক ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায্য সুযোগ সুবিধার অবস্থিতি অর্থনৈতিক স্বাধীনতা ভোগের পরিবেশ তৈরি করে। যেমন একটি নির্দিষ্ট পরিমাণ আয় না করা পর্যন্ত আয়করে মুক্তি সমাজে বৈষম্য দূর করতে সাহায্য করে, কিন্তু তা সম্পদের ওপর নিয়ন্ত্রণের স্বাধীনতাকে খর্ব করে। আবার আয় অনুসারে আয়কর প্রদান সমাজে ন্যায্যতা আনতে সাহায্য করে, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি যে একটা নির্দিষ্ট পরিমাণ আয় না করলে আমাদের আয়কর দিতে হয় না। যেমন ভারতবর্ষের নিয়মের ক্ষেত্রে বছরে 12 লাখ টাকা অবধি ইনকাম 12 লাখ টাকার নিচে যারা ইনকাম করে তাদের কোনো আয়করই দিতে হবে না। এখানে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে মাসে যে 5 লক্ষ টাকা ইনকাম করে আর মাসে যে 5,000 টাকা ইনকাম করে, দুজনের থেকেই যদি 100 টাকা কর নেওয়া হয় সেটা সমান হলেও বা স্বাধীনতার সমর্থক হলেও সেটা ন্যায্য হতে পারে না। তাই আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম পর্যন্ত আয়করে মুক্তি দিয়েছি যাতে সেটা ন্যায্য হয়। এবং সমাজে ওই প্রতি মাসে একজন 5 লক্ষ ইনকাম করছে আর প্রতি মাসে 5,000 ইনকাম করছে, এদের দুজনের মধ্যে প্রতি মাসে যে বৈষম্যটা বাড়ছে সেই বৈষম্যটাকেও কিছুটা নিয়ন্ত্রণে আনা যেতে পারে। তার জন্য আমরা একটা নির্দিষ্ট পরিমাণ আয় না করা পর্যন্ত আয়করে মুক্তি দিই। আবার সেই নির্দিষ্ট পরিমাণ আয়ের ওপরে যারা আয়কর দিচ্ছে তাদের ক্ষেত্রেও ব্যাপারটা সমান নয়। মানে কেউ 13 লাখ টাকা ইনকাম করলে 100 টাকা আয়কর দিচ্ছে, আর কেউ 1 কোটি টাকা ইনকাম করলেও 100 টাকা আয়কর দিচ্ছে, ব্যাপারটা এরকম নয়। আয়ের পরিমাণ অনুসারে আমরা আয়কর প্রদান করি। এইভাবে সমাজে একটা ন্যায্যতা বজায় থাকে। যদিও এই ন্যায্যতা বজায় রাখতে গিয়ে প্রত্যেকেরই নিজের ইচ্ছা অনুযায়ী নিজের সম্পদের ওপর কন্ট্রোল করার অধিকারকে খর্ব করা হয়। এবার হচ্ছে এই তিনটের মধ্যে ভারসাম্য রক্ষার উপায়। ন্যায়, স্বাধীনতা এবং সাম্যের মধ্যে ভারসাম্য রক্ষার উপায়। সমাজে সুষ্ঠু কার্যকর ব্যবস্থা বজায় রাখার জন্য নিম্নলিখিত উপায়ে এই তিনটি নীতির মধ্যে ভারসাম্য রাখা দরকার। নাম্বার 1, এমন এক গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন যেখানে আইন, নীতি ও ন্যায়ের ভিত্তিতে গঠিত হয় এবং ব্যক্তি স্বাধীনতা ও সমাজের সাম্য উভয়কেই রক্ষা করা হয়। নাম্বার 2, সমাজ কল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা, যেখানে সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য পদক্ষেপ নেয়, যেমন শিক্ষা, স্বাস্থ্যসেবা এগুলোকে ফ্রি করা হয়।
সার্বজনীন শিক্ষা এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা করা হয়। কিন্তু ব্যক্তিগত স্বাধীনতাকেও রক্ষা করা হয়, অর্থাৎ সম্পদের পুনর্বণ্টনও করা হয় না। এই দুটো সিস্টেমই ভারতবর্ষে রয়েছে। ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, যেখানে আইন ন্যায় নীতির ভিত্তিতেই গঠিত হয়, যেখানে ব্যক্তিগত স্বাধীনতা এবং সাম্য উভয়কেই রক্ষা করা হয়। উভয় দিকই ভেবে চিন্তে আমাদের ন্যায় নীতি তৈরি করা হয়। আবার সমাজ কল্যাণমূলক রাষ্ট্রও আমাদের রয়েছে, যেখানে সার্বজনীন শিক্ষা, সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রভৃতি আছে, এবং ব্যক্তিগত স্বাধীনতাকেও রক্ষা করা হয় সম্পদের পুনর্বণ্টন না করে। নাম্বার 3, আইনের শাসন নিশ্চিত করতে হবে যাতে ন্যায় নিরপেক্ষভাবে প্রতিষ্ঠিত হয় এবং কেউ অতিরিক্ত সুবিধা বা অবিচারের শিকার না হয়। অর্থাৎ সুন্দর আইনি ব্যবস্থা তৈরি করতে হবে, যেটাও আমাদের দেশে আছে, যার ফলে কেউ এক্সট্রা ফেসিলিটিও না পায়, আবার কারোর সাথে অবিচারও না হতে পারে। নাম্বার 4, অর্থনৈতিক সুযোগের সমতা তৈরি করা, যেটা আমি বললাম, রিক্সাওয়ালার ছেলেও ডাক্তারি পড়তে পারবে, ডাক্তারের ছেলেও পড়তে পারবে, আবার অম্বানির ছেলেও পড়তে পারবে, যার ইচ্ছা এবং যোগ্যতা রয়েছে সেই পড়তে পারবে। একে বলা হয় অর্থনৈতিক সুযোগের সমতা নিশ্চিত করা, যাতে ধনী গরিবের পার্থক্য কমে আসবে, অথচ ব্যক্তিগত স্বাধীনতাও বজায় থাকবে। উপসংহার: সাম্য, স্বাধীনতা এবং ন্যায় পরস্পরের পরিপূরক হলেও কখনো কখনো তারা সংঘর্ষে লিপ্ত হয়। ইতিহাস ও দার্শনিক চিন্তাধারাগুলি আমাদের শেখায় যে এদের যে কোনো একটি নীতিকে চূড়ান্তভাবে অগ্রাধিকার দেওয়া হলে তা সমাজের অন্যান্য দিককে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা অলরেডি পড়েছি অবাধ স্বাধীনতা, অবাধ সাম্য এবং অবাধ ন্যায় বিচার থাকলে কি হয়। অবাধ ন্যায় বিচার বললে যদিও কিছু হয় না, তবুও অবাধ স্বাধীনতা এবং অবাধ সাম্য থাকলে কি হবে সেটা আমরা, তার কুপ্রভাব কি হবে সেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। তাই ইতিহাস ও দার্শনিক চিন্তাধারাগুলো আমাদের শেখায় যে অবাধ সাম্য বা অবাধ স্বাধীনতা দিলে সমাজের অন্যান্য দিককে তা ক্ষতিগ্রস্ত করতে পারে। কিছু ক্ষেত্রে স্বাধীনতা বজায় রাখতে তাই সাম্যকে সামান্য ছাড় দিতে হয়, আবার কিছু ক্ষেত্রে সমতা নিশ্চিত করার জন্য স্বাধীনতার কিছু দিক নিয়ন্ত্রিত হয়। এই জন্যই নীতি নির্ধারকদের সঠিক পরিমিতি বা সঠিক ব্যালেন্স বজায় রাখতে হয়। একটি ন্যায়সঙ্গত সমাজ গঠনের জন্য এই 3টি নীতির মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং রাষ্ট্র বা সরকার সেই ভারসাম্য রক্ষা করেই আমাদের দেশের নীতি নির্ধারণ করে। এই হলো সাম্য, ন্যায় ও স্বাধীনতার সম্পর্ক। প্রশ্নটা 2018 সালে এসেছিল, তার জন্য প্রশ্নটা ইম্পর্টেন্টও বটে। এই ধরনের আর এরকম কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং এই উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।